না? আসবে স্যার, নক কিন্তু করছে স্যার। আমাদের এখন লাইভ শুরু হবে। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, গুড। আমাদের সবারই টার্গেট জব, তাই তো? বেকারদের একটাই স্যার, আর কোনো চাওয়া নাই স্যার। আমি আগে কিন্তু একটা জিনিস থাকতো, যখন 9-10-এ পড়েন তখন ইচ্ছা থাকে কি আমার ভবিষ্যতে কি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কত কিছু আশা ছিল, তাই না? ভার্সিটি এডমিশন পরীক্ষা দিব, যখন ইন্টারভিউ ভার্সিটি এডমিশন দিব, কত টাকা, 14,000, 15,000, 20,000 টাকা দিয়ে আমরা কি করতাম, কোচিং সেন্টার ভর্তি দিতাম। এবার ভার্সিটি বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে আমরা ভার্সিটিতে চান্স পাইতাম, কত কষ্ট করে পড়াশোনা। তারপর কি মা বাবা তাকাই থাকবো যে আমাদের 4 বছর অনার্স করে কি হইব, আমার পোলা ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, বিসিএস ক্যাডার হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এইটাই কিন্তু। আর যদি আপনারা কোনো মানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে আপনার পুরো এলাকাটা, আপনার থানার মানুষই তাকাই থাকবে আপনার দিকে, বলবে যে না এই ছেলেটা বা এই মেয়েটা কি হবে, ভবিষ্যতে কিছু একটা হবে। যদি আপনি বইটা পড়েন, যারা যে বইটা পড়লে এখন ক্যাডার হয়, এখন আর ইঞ্জিনিয়ার বলে না, বইটা বললে কি হয়, ক্যাডার হবে। এবার কি বলে, বইটা বলে কি হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় ইঞ্জিনিয়ার। এরপর আছে কোথায়, ঢাকা ইউনিভার্সিটি। বইটা পর কোনটা, ঢাকা ইউনিভার্সিটি। যদি ঢাকা ইউনিভার্সিটি পড়ে তাহলে বলবে যে না আমার ছেলে মেয়ে পাইছে, তার মানে বিসিএস ক্যাডার। তার মানে কি, আমার বিসিএস ক্যাডার হবে, বড় একটা চাকরি পাবে, এটা না হলে বড় রাজনীতিবিদ হবে, এটার মূল টার্গেট। এটা নিয়ে তারা সবসময় থাকে এবং গ্রামবাসী টার্গেট থাকে যে না এই ছেলেটা এই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এর কাছ থেকে কিছু একটা আশা করে এবং সবসময় জিজ্ঞেস করে, দেখো গ্রামে গেলে, এই তুই কি করো, কি কর, এই জিনিসটা কর, এই যে জিনিসটা খুবই প্যারা দিবে। এরপর মনে করেন ঢাকা ইউনিভার্সিটি পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, ঢাকা শহরের পাশে যেগুলো আছে, এবার রাজশাহী ইউনিভার্সিটি যদি পড়ে, তাহলে এই সব এই তোর কি এখনো পড়াশোনা শেষ হয় নাই, এই যে জিনিসগুলো বলে চাকরি কবে হবে, এই কথাগুলোর জবাব দিতে দিতে অনেক খারাপ লাগবে। যখন ভার্সিটি লাইফে থাকবেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, দেখবেন অনেক ভালো লাগবে। যখন ফোর্থ ইয়ার উঠবেন, আস্তে আস্তে অনার্স শেষ হয়ে যাবে, এরপর মনে হবে প্রত্যেকটা দিন অনেক কঠিন একটা দিন। ঠিক আছে, এই কঠিন দিনটা সবার আসলে যদি যারা ফার্স্ট ইয়ার থেকে যখন ইউনিভার্সিটি ভর্তির পর যারা লেগেছিল, যারা চাকরি পরিস্থিতিটা নিয়েছিল, তারা কিন্তু টুস করে একটা চাকরিতে পেয়ে যায় এবং সাধারণত আবার সাথে কাপড় নিয়েও বের হয়। তা ওই কাপড় নিয়ে সাকসেস হয় তখনই যখন তার একটা চাকরি থাকে, এছাড়া কখনোই সম্ভব হবে না। কারণ আপনার সাথে যে পড়াশোনা করলো যে মেয়েটা, ওই মেয়েটা কিন্তু দেখা গেল সে তাকাই আছে তোমার দিকে, ঠিক আছে, কারণ তোমাকে চিন্তা করছে তোমার একটা চাকরি হলে তার মোটামুটি থাকা যাবে। এখন দেখছে না, তারা হচ্ছে না, কতদিন আর ক্যাম্পাসে থাকবে। মা বাবা টুস করে ডাইকে নিয়ে যায়, বাসায় নিয়ে যাওয়ার পরে কি করে, ওখানে তারা টুস করে প্রবাসীর সাথে বিয়ে দিয়ে দেয়। আর তুমি একটা ছেঁকা খেয়ে বাঁকা হয়ে পড়ে যাও। এই লাইফটা 80% বাংলাদেশের স্যার, আপনি 80%, হ্যাঁ, অন্যের বউ পাহারা দেয়। এটা বাংলাদেশে 80% এখন অন্যের বউ পাহারা দেওয়ার কাজে ব্যস্ত আছে। ঠিক আছে, আসল কথা এই জন্য সময়ের কাজ সময় যদি করে রাখতাম তাহলে কাজ হতো। যাই হোক, যেটা গেছে গেছে, পিছনে থেকে ফিরে তাকানোর সুযোগ নাই। মনে করেন গার্লফ্রেন্ড ছিল গেছে গা, বয়ফ্রেন্ড ছিল গেছে গা, টেনশন নিয়েন না। বউ ছিল গেছে গা, হাজবেন্ড ছিল গেছে গা, টেনশন কোনো নিয়েন না। ঠিক আছে, এক কথা হলো মন স্থির থাকতে হবে। মনে করবেন যে আপনি বেকার আছেন, এরকম বেকার আরো 3 কোটি বাংলাদেশে আছে। পুরুষদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। হ্যাঁ, মেয়েদের সংখ্যা তো বেশি। আর মেয়েরা বেকার কেন, ওরা তো এমনি কিছু কিছু মেয়েরা আছে এমনি মেন্টালি ভাবেই বেকার থাকতে চায়। ওরা চিন্তা করে হাজবেন্ড যদি ভালো কিছু করে, আমার আর চাকরি বাকরি করার দরকার নেই, এভাবে আছে। আবার কিছু কিছু মেয়েরা আছে যে না, আমি যে এত পড়াশোনা করলাম, আমি যদি একটা পরিচিতি না থাকে, আমার যদি একটা চাকরি না থাকে, তাহলে কিসে পড়াশোনা করলাম? মা বাবা এত কষ্ট করে এত ভালো স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, ভার্সিটিতে পড়িয়েছে, তাহলে আমার কি একটা চাকরি দরকার না? অবশ্যই দরকার। যাই হোক, আপনারা কি কোন জায়গা থেকে আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান। অনেক কথাই আপনাদের সামনে বললাম, আসলে কথাগুলো বলতে হয়, কিছু করার থাকে না, কথাগুলো বলতে হয় এই কারণে যে প্রত্যেকে কেউ না কোনো একটা সমস্যার ভিতরে আপনারা আছেন, কেউ না কোনো একটা সমস্যার ভিতরে সবাই আছেন। আপনি মনে করেন না যে আপনার পরিবারে একজন অসুস্থ, আরেকজনে মনে হয় আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ নাই। আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন কেউ না কোনো একটা সমস্যায় থাকবেই মানুষ। তো আমরা পড়াশোনা লেগে থাকতে হবে। অনেকে পোস্ট করেন নিবন্ধন নিয়ে, অনেকে পোস্ট করতেছেন যে স্যার এই নিবন্ধন কি হবে, নিবন্ধন কি আর থাকবে না, এটা নিয়ে অনেকে পোস্ট করেন। মানুষ স্যার কিছুদিন আগে একটা লাইভও করেছেন। আমি এটা হালকা একটু বলে দিই যে নিবন্ধন থাকবে। হ্যাঁ, নিবন্ধন থাকবে, তার মানেটা কি, এরকম একটা জাস্ট আলোচনা হচ্ছে, তাই না, ধান্দা করতেছে, এটা জাস্ট ধান্দা করতেছে। আপনার নিবন্ধন, আপনার পিলি পরীক্ষা দেওয়া লাগবে, নিবন্ধন লিখিত পরীক্ষা দেওয়া লাগবে, ভাইভাও দেওয়া লাগবে। এখন কি আগে এরকম একটা ছিল যে একটা সার্টিফিকেট অর্জন করতেন, এই সার্টিফিকেট যেমন ইন্টার পাশে স্যার একটা সার্টিফিকেট থাকে, পরিবারটা জাস্ট সার্টিফিকেট হবে, আপনাকে চাকরি দিবে না। চাকরি দিবে কারা? কমিটি। কিভাবে চাকরি দিবে? মনে করে কমিটিরা তারা কি করবে, তার মনে করে আপনার উপজেলায় বা জেলায় আপনারা কি করবে, তারা সার্কুলার দিবে, তারা নিজেরা ওই কলেজ কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ সার্কুলার দিবে। এরপর যাদের নিবন্ধন সার্টিফিকেট তারা আপনারা অ্যাপ্লাই করবেন, তাদেরকে তারা আবার পছন্দ করবে,
যারা 10 লাখ 20 লাখ 30 লাখ দিতে পারবেন পছন্দ মতো, অথবা মনে করেন আপনার ওই কোনো হেডমালার সন্তান হইতে হবে, হেডমালার আত্মীয় স্বজন হতে হবে, এরাই চাকরি। হ্যাঁ, আবার চেহারা সুন্দর লাগবে না, ওর মেয়েদের ক্ষেত্রে চেহারা আবার সুন্দর লাগবে, তাহলে আপনার চাকরি হবে, নাহলে নতুন আপনার কোনো চাকরি হবে না। কিন্তু বর্তমানে যে নিবন্ধনটা যে স্টাইলে ছিল, এটা কিন্তু অনেক সুন্দর একটা স্টাইল। অনেক লক্ষ লক্ষ বেকারদের বিনা পয়সায় সারা বাংলাদেশে চাকরি হয়েছে, মেধাবীদেরই কিন্তু হয়েছে। ওই সোর্স আছে, ওগুলা ঢুকতে পারে না। আপনি মনে করেন এখন নিবন্ধনটা কিভাবে, আপনি নিবন্ধনে ভালো রেজাল্ট করছেন, কিন্তু এক মদনা শুধু পাশ করছে, কি করছে, শুধু পাশ করছে, পাশ করে দেবে, সে 20 লাখ ঢুকাই দিছে, ওই মদনার চাকরি হয়ে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। যে মেধাবীরা এখন এই ঢুকছে, এই মেধাবী গুলো আর ঢোকার সুযোগ পাবে না, মদন পার ঢুকবে। আমি দেখবেন আপনার স্কুল, আপনার যদি এলাকায়, যে এলাকায় আছেন, আপনার এলাকায় কলেজে যান, স্কুলে যান, দেখবেন যে অনেকে টাকা দিছে, প্রিন্সিপালরা কি করছে, টাকা দিছে, টাকা দিয়ে অনেকে ঢুকছে, তাদের তো বিল পাস হয় না, তারপর টাকা পয়সা দিয়ে কি করছে, তারপর বিল পাস হয়েছে, 5 বছর সার্ভিসে বিল পাস হয়েছে। এইগুলো সব ভুয়া, এই টিচার গুলোই কি ভুয়া টিচার। আমাকে আমার বাপ দাদার জমিতে প্রতিষ্ঠান হয়েছে, আমরা কি চাকরি করবো না, এরকম। অর্থাৎ একটা নিয়োগ কমিটি একটা টাকা খাওয়ার একটা ধান্দা সিস্টেম করতেছে, এই আর কিছু না। তবে এটা মনে হয় সফল হবে না, কারণ বেকাররা এই বাংলাদেশে কখনোই এই 2 নম্বর সিস্টেমটা তারা কখনোই মেনে নেবে না। বেকার সমাজ এটা সবসময় অ্যালার্ট থাকেন, এটা কখনোই বাস্তবায়ন হবে না, পারবে না, এটা ঠিক আছে। কমিটি নিয়ে কিন্তু বুঝতেই পারতেছেন ভাই, আপনার মতো মেধাবী গরিব যারা আছেন তাদের কেমনে চাকরি হবে বলেন তো? আপনাকে জীবন অভিবে কমিটির লোকজন কিভাবে এই শিক্ষককে বিবেচনা করবে? কমিটির লোক তো শিক্ষিত না, অদক্ষ। হ্যাঁ, এই কমিটির লোকগুলো তো দেখুন, পাতি নেতাগুলো কি শিক্ষিত হয়, কমিটিতে থাকে সব তাহলে তারা কিভাবে একজন টিচারকে যাচাই করবে? তো চিন্তা করছেন কতটা, তাহলে এই জিনিসগুলা মানে কি একটা অবস্থা। তবে এইগুলা জীবনও, এগুলা যে আমলা বলছে, ঠিক আছে, উনি টিকতে পারবে না। কারণ বেকারদের যে মানে একটা ক্ষোভ প্রকাশ, এটা যদি একবার যদি হয়, দেখবে খেপলে শেষ। তাহলে ও আর তাহলে আপনারা টেনশন নিয়েন না, আপনারা পড়াশোনা করেন, এগিয়ে যান, আর সবসময় চোখ কান খোলা রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, যাতে কোনো 2 নম্বরে না হয়। আমরা চাই নিবন্ধনটা যে অবস্থা আছে, এই নিবন্ধনটা এটাই হোক, যাতে কোনো ধরনের কোনো প্রশ্ন ফাঁস না হয়, সুন্দর মতো যেন আবার সার্কুলার দিতে পারে। সার্কুলার দিলে বেকার যারা মেধাবী আছে তারা অ্যাপ্লাই করবে, তারা পেয়ে দিবে, রিটেন দিবে, তারা ভাইবা দিবে। এই প্রসেসের মাধ্যমে যা ছিল এটা অবস্থায় যদি নিয়োগটা দেয়, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কোনো টাকা খাওয়া ধান্দা যদি করে, তাহলে মনে করবে না মানে বেকার সমাজ কি করে দিবে, অটোমেটিক সাইজ করে দিবে, এটা আপনারা সবাই জানেন। যাই হোক, আমরা আজকে ক্লাসটা স্যারের ইনি আরো কথা হবে, মোহাম্মদ স্যার কথা বলে। আজকে ক্লাসটা আপনারা যারা আছেন সবাই একটু শেয়ার করবেন। আবার অনেকে বলছেন যে স্যার আজকে কি শেয়ার করলে কি কিছু পাবো কি না, টেনশন নিয়ে না, সর্বোচ্চ শেয়ারকারী ক্লিয়ার প্লাস বাংলা বই পারবেন, এবং সর্বোচ্চ মেনশনকারী তিনিও কিন্তু কি পাবেন, ক্লিয়ার প্লাস বাংলা বই পাবেন। আর স্যারের আজকে ক্লাসটা অনেক সুন্দর একটা ক্লাস। স্যার বললো যে স্যার আজকে ক্লাসটা মধ্যযুগের ক্লাসটা অনেক, বাবা মধ্যযুগ মনে করে না যে আবার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এরকম তো আছে মধ্যযুগ, আছে না স্যার? স্যারের ক্লাসে আছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে কিন্তু মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, মনসমঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয় কাব্য, অনেক কিছু আছে, বাট ওগুলো আমি পড়াবো না আজকে। আজকে স্যারের জিকে রিলেটেড যে মধ্যযুগ আছে সেইগুলো। স্যার এই মধ্যযুগে আপনার কি এগুলা স্যার? মধ্যযুগ হচ্ছে প্রাচীন যুগ, আর আধুনিক যুগের মাঝখানে যে যুগ এসেছে ওটাই মধ্যযুগ। মাঝখানে থাকবে না সবাই, এই আপনাদের সবাই মাঝখানে থাকবেন, ঠিক আছে? আবার দেখা গেল স্বামী স্ত্রী কার মাঝখানে যায় ঢুকে পড়েন না, ওর কিন্তু শয়তান ঢোকে। কারণ হুজুরে কিন্তু ওয়াজ নসিহতে বলে যে স্বামী স্ত্রী নাকি রাতে ঘুমাইতে হয় কোলাকুলি করে, এরা যখন ঘুমাইবে মাঝখানে যদি ফাঁকা থাকে ওখানে নাকি শয়তান যায় নাকি শুয়ে থাকে, সত্য? আমি জানি না, আমি শুনি এরকম ইউটিউবে বিভিন্ন হুজুর দেখি বলে যে স্বামী স্ত্রী যদি ওগুলো আপনার সামনে আসে, না শুনি হুজুর রাখা যে এইরকম স্বামী স্ত্রী ঘুমানোর সময় নাকি মাঝখানে ফাঁকা রাখা যাবে না, ওইখানে নাকি শয়তান যায় ঘুমাই থাকে। তা আপনার আবার মধ্যযুগ বলছে, তার মানে আপনারা আবার কারো মাঝখানে যায় কি করেন না, শুয়ে থাকেন না, পুরো ক্লাসটাই করেন, মধ্যযুগ ক্লাসটা। জিকে খুবই ভালো লাগবে আপনাদেরকে, আর স্যার অনেক সুন্দর করে পড়ায় সেটা আপনারা জানার। এটা কিন্তু আমাদের পেড বেজের ক্লাস, এবং পেড বেজের ক্লাসটা আমরা মাঝে মাঝে 2-1টা উন্মুক্ত করে দেই, এই কারণে যাতে আমাদের নতুন স্টুডেন্ট ভর্তির জন্য, আর কিছুই না। এবার বুঝছেন, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমরা ব্যবসা করি, এর কারণ একটাই, এই পেড বেজের ক্লাসটা কেমন হয় এটা আপনারা দেখেন, যাচাই করেন, এরপর কি করেন ভর্তি হন। যেমন আজকে পেড বেজের ক্লাসটা করবেন, আগামীকাল দেখা যায় 20 জন 30 জন কি হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা মাঝে মাঝে এগুলো একটু উন্মুক্ত করে, আর কিছুই না। এখন যারা টাকা দিয়ে ভর্তি তারা বলেন যে স্যার তাহলে আমরা কি এতে কোনো সব পাবো? পাবে না, পাবে। তাতে আপনারা কি করবেন, সব পাবেন। ওকে, তা আমি এবার শেষে আবার আসবো, তা দেখি স্যার আপনারা শেয়ার দিবেন, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ,
ওকে স্যার, তাহলে একটু শুরু করে দেন। স্যার একজন এসে যে অশিক্ষিত শিক্ষিত নিয়োগ দিবে, ব্যাপার কেমন দেখেন? ওরে ভাই অনেক দেখেছি আমার এলাকায়। আমি একবার গেছি কি জানো একটা কাজে, তা দেখি যে মেম্বারের কাছে সাইন দিতে, মেম্বার সাইন দিতেই পারে না। ঠিক আছে, মেম্বার সাইন দিতেই পারে না। আমি চিন্তা করলাম, হায় হায় রে, এমন যুগে আসলাম, শিক্ষিত মানুষ হইয়া এখন অশিক্ষিত মেম্বারের সাইন লাগতেছে আমার। তো এরকম আপনার ওরকমও হবে, টেনশন নিয়েন না। নেন স্যার। ধন্যবাদ নাসির স্যারকে। কেউ তাড়াতাড়ি একটু কারেন্ট পাঠিয়ে দেয়, তুলির একটু কারেন্ট পাঠিয়ে দাও তো। আপনি যান, আপনি তো, আমি ক্লাস নিচ্ছি, আপনি ওই দায়িত্বটা ইয়ে করেন। ওকে, ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা। ভালো আছেন সবাই আশা করি। যারা যেখান থেকেই দেখছেন আজকের লাইভটি একটু শেয়ার করে দিবেন। আর বিষয়টা হচ্ছে সরকার যেটা করছে আশা করি সেটা সফল হবে না, বা আমাদের যারা বেকার যুবক আছেন তারা সফল হতে দিবেন না, দিবেন না। যাই হোক, আসেন আজকের আমরা বাংলাদেশের ইতিহাসের মধ্যযুগটা শুরু করি। মধ্যযুগ বাংলাদেশের ইতিহাসের কোথার? বাংলাদেশের ইতিহাসের মধ্যযুগ। এই বাংলাদেশের ইতিহাসের মধ্যযুগ কোনটা আর বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটা, এটা আমরা অনেকেই বুঝি না। বাংলা সাহিত্য বলতে আমাদের মুখের ভাষা, যে ভাষায় আমরা কথা বলি, এটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্য বা ভাষার ইতিহাস। আর বাংলাদেশ বলতে আমরা যে ভৌগোলিক সীমানার মধ্যে বসবাস করি, এই স্থানের বা এই জায়গার ইতিহাস। তাহলে দুই ধরনের ইতিহাস থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা আজকের যেটা পড়বো সেটা হচ্ছে বাংলা দেশের ইতিহাস। কিসের? বাংলা দেশের ইতিহাসের মধ্যযুগ। এই টোটাল মধ্যযুগটা হচ্ছে মুসলিম শাসন। কোন শাসন? মুসলিম শাসন। মুসলিম শাসন। মুসলিম শাসন। বাংলাদেশের ইতিহাসের তিনটা যুগ আছে, একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ আর একটা আধুনিক যুগ। প্রাচীন যুগে যারা শাসন করেছেন তাদের মধ্যে কেউ মুসলিম ছিলেন না। কি ছিলেন না? মুসলিম ছিলেন না। তো ওই মুসলিমরা যখন এখানে শাসন ক্ষমতা গ্রহণ করেছে তখন থেকে আমাদের এখানে মধ্যযুগ শুরু হয়েছে। আবার মুসলিমদের শাসনের যখন অবসান হয়েছে তখন আমাদের এখানে ব্রিটিশরা দায়িত্বভার গ্রহণ করেছেন। যখন ব্রিটিশরা দায়িত্বভার গ্রহণ করেছেন তখন থেকে আমাদের এখানে যে যুগ শুরু হয় সেটা হচ্ছে আধুনিক যুগ। অর্থাৎ ব্রিটিশদের ছোঁয়ায় আমরা আধুনিক যুগে প্রবেশ করি। কথা কি ক্লিয়ার? তাহলে তিনটা যুগের তিন ধরনের কি আছে? বৈশিষ্ট্য আছে। প্রাচীন যুগে কি? প্রাচীন যুগে আমাদের হিন্দু এবং বৌদ্ধদের শাসন ছিল। কাদের শাসন? হিন্দু এবং বৌদ্ধদের। মধ্যযুগ টোটালটাই আমাদের মুসলিম শাসন। আর আধুনিক যুগটা টোটালটাই আমাদের খ্রিস্টান শাসন। কোন শাসন? খ্রিস্টান শাসন। কিন্তু এটা আমরা বলি না, আমরা কি বলি? ব্রিটিশ শাসন। কি শাসন? ব্রিটিশ শাসন বলি। ঠিক আছে? তাহলে এখন আমরা তো মূলত সবাই উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশ, আমরা সবাই ভারতীয়, মোটামুটি আমরা সবাই কি ভারতীয়। কারণ 1947 সালের পূর্বে আমরা কেউ আলাদা ছিলাম না, আমরা একই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশের সদস্য ছিলাম। তো ভারতীয় উপমহাদেশের ভিতরে দিল্লি একটা পার্ট ছিল আমার, বাংলা একটা পার্ট ছিল, আবার মাঝে মধ্যে বাংলা দুই পার্ট হয়ে গেছে, এখনো বাংলা দুই পার্ট আছে, তাই তো? তাহলে বৃহৎ স্বার্থে আমরা দুইটা পার্টি মনে করতে পারি, একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে বাংলা। হ্যাঁ, তাহলে শাসন ব্যবস্থা যাই আমরা পড়ি না কেন সবগুলোই দুইটা পার্টে পড়তে হয়। কয়টা পার্টে? দুইটা পার্টে পড়তে হয়। একটা ভারতে বা দিল্লিতে মুসলিম শাসন আর একটা বাংলায় মুসলিম শাসন। ক্লিয়ার? তাহলে মুসলিম শাসন আমাদের কয় ভাগে ভাগ করব আমরা? দুইটা ভাগে। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হচ্ছে ভারতে মুসলিম শাসন, ভারতে মুসলিম শাসন, আর একটা হচ্ছে বাংলায় মুসলিম শাসন, বাংলায় মুসলিম শাসন। এই ভারতে পরপর দুইটা যুদ্ধ হয়। কয়টা যুদ্ধ? দুইটা যুদ্ধ হয় 1191 সালে। এটার নাম হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ। কিসের? তরাইনের প্রথম যুদ্ধ। প্রথম যুদ্ধ। প্রথম যুদ্ধ। যারা আজকের লাইভে আছেন তারা শুধু বুঝবেন, পড়াগুলো শুধু বুঝবেন, আমি বুঝাই বুঝাই বলবো। আপনারা একটু লেখালেখি পরে করেন, যখন আমি লিখতে বলবো তখন লিখেন, অথবা সাথে সাথে লিখতে পারেন, তবে মনোযোগটা যেন আমার কথার দিকে থাকে। ওকে, তাহলে 1191 সালে কি যুদ্ধ হয়? তরাইনের
প্রথম যুদ্ধ হয়। এই প্রথম যুদ্ধে দুইটা পর্ব ছিল। আপনারা মোহাম্মদ ঘুরির নাম শুনছেন? মোহাম্মদ ঘুরি, আর একজনের নাম হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। কি নাম? পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান, এই দুইজনের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি কি করেন? হেরে যান। মোহাম্মদ ঘুরি হেরে যান, কিন্তু তিনি আর আশা ছাড়েন নাই। তিনি আরো শক্তিশালী হয়ে পরের বছর, কত সাল? 1192 সালে, 92 সালে ওই তরাইন নামক স্থানে আবার যুদ্ধ হয়, যেটার নাম হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ। কি নাম? তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের ক্লাসে আসার সাথে সাথে কই কার আসার সাথে সাথে এটা ইয়া করে সাইলেন্ট করে দিবেন। হ্যাঁ, তাহলে সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়। এই দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়? মোহাম্মদ ঘুরি প্লাস চৌহান, পৃথ্বীরাজ চৌহান, এই দুইজনের মধ্যে হয়। এইবার এই যুদ্ধে চৌহান পরাজিত হয়, মোহাম্মদ ঘুরি কি করেন? বিজয় লাভ করেন। মোহাম্মদ ঘুরি বিজয় লাভ করেন। এই চৌহান হেরে যান, পৃথ্বীরাজ চৌহান হেরে যান, এবং ঘুরি চৌহানকে হত্যাও করে। কি করে? হত্যা করে। তাহলে জয়লাভ করলো কে? মোহাম্মদ ঘুরি। এইবার এই মোহাম্মদ ঘুরি কি করলো? এই 1192 সালে তিনি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে এতটুকু এভাবে একটু উঠান, দেখি পারেন কিনা। তাহলে 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। বোঝা গেল কিনা? আফগানিস্তান থেকে আসছেন, গজনির শাসক ছিলেন উনি। হ্যাঁ, কোথা থেকে? গজনির শাসক ছিলেন। ওকে, সাউন্ড কি শোনা যাচ্ছে নাকি কোনো সমস্যা আছে? সাউন্ড শোনা যাচ্ছে নাকি সমস্যা আছে? একটু কমেন্টস করবেন। ওকে, লেখা শেষ? ডান। নুসরাত জাহান, থ্যাংক ইউ। ডান। ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, এবং মাঝে মধ্যে পারলে একটু শেয়ার অথবা মেনশন করেন। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, দেখা হলো। এখন এই মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করার পরে তার একজন সেনাপতি কি করলো? 1204 সালে, কত সালে? 1204 সালে ঘটনা। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। কি নাম? ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। লক্ষণ সেনের নাম শুনছি না আমরা? হ্যাঁ, ওই লক্ষণ সেনকে পরাজিত করে, লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে লক্ষ্য করেন, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় 1192 সালে, বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় 1204 সালে। ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি, বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। বলেন আপনারা এটা পারবেন কিনা? এই পার্থক্যটুকু আপনাকে পরীক্ষার হলে মনে রাখতে হবে।
আমরা বাংলাদেশ। আমরা কি এখন কি বাংলাদেশ। ঢাকায় মনে করেন মিরপুর 10-এ জব মেডিসিনের প্রতিষ্ঠান হয়েছে, টোটাল ঢাকায় হয়েছে? হয় নাই। টোটাল বাংলাদেশে হয়েছে? হয় নাই। বরিশালে 2 বছর পরে গেছে। তাহলে ঢাকায় আসছে কবে? ঢাকা মানি এই সমগ্র ঢাকার ভিতরে মিরপুরে। এর 2 বছর পরে গেছে কোথায়? বরিশালে। কিন্তু ওভারঅল কিন্তু বাংলাদেশ। ওভারঅল কি বাংলাদেশ। এই ভারত বলতে আমরা দিল্লি বুঝিয়েছি। কি বুঝিয়েছি? ওই যে বললাম দিল্লি। কি বুঝিয়েছি? দিল্লি বুঝিয়েছি। কথা কি বুঝছি কিনা? কোন কোন অঞ্চলগুলো ছিল? আচ্ছা, গৌড় জনপদ আমরা পড়েছিলাম গতকালকে, রাজা শশাঙ্ক। গৌড়ের যে জনপদটা ছিল, ওই একত্রিত যখন করে গৌড় নামে, যে যে অঞ্চল নিয়ে একত্রিত করে, ওইটাই তখন বাংলা ছিল। তবে তখনও বাংলা নামটা হয়নি। একটু পরে আমরা আসব বাংলা কখন নামকরণ করা হয়, কোন কোন অঞ্চল দিয়ে নামকরণ করা হয়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো এটুকু লেখা হয়েছে আপনাদের। তাহলে বাংলায় মুসলিম শাসন 1204 সালে। তাহলে আমরা দিল্লিটা না পড়ে আমরা কোনটা পড়বো? বাংলাটা পড়বো, যেহেতু আমরা বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করব। এবার আসেন বাংলায় স্বাধীন সুলতানি আমল। তাহলে এই যে মুসলিম শাসন, মুসলিম শাসন কি বলা হয়? সুলতানি আমল। কি বলা হয়? সুলতানি আমল। কারণ মুসলিম শাসকদেরকে বলা হতো সুলতান। কি বলা হতো? সুলতান। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো, বিশ্বের একমাত্র দেশ যেটা সুলতান শাসিত রাষ্ট্র বর্তমানে এখনো আছে, সেই দেশটির নাম কি? তাহলে মুসলিম শাসকদেরকে কি বলা হতো? সুলতান। তাহলে যদি প্রশ্ন করা হয় যে বাংলায় সুলতানি আমল কে প্রতিষ্ঠা করেছেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বাংলায় মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেছেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি জাতিতে ছিল তুর্কি জাতি। কি ছিল? তুর্কি জাতি। তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলায় তুর্কি শাসন কে প্রতিষ্ঠা করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। উনি বংশ, ওনার বংশের নাম ছিল খলজি। তাহলে বাংলায় খলজি শাসন কে প্রতিষ্ঠা করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এর দোকানকে সুলতান বলা হয়? হ্যাঁ, তাহলে তুরস্ক বললেন কিভাবে? একজনের সঠিক উত্তর হয়েছে আফগানিস্তান, মেবি না, 2 জনের উত্তর হয়েছে, 3 জনের উত্তর হয়েছে। জব প্রিপারেশন প্রাইমারি, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছেন। তারপরে শামীম আহমেদ সঠিক উত্তর দিয়েছেন। ওবায়দুল্লাহ তারেক সঠিক উত্তর দিয়েছেন। তারপরে মুন্সি, কি মুন্সি? আজমান মুন্সি সঠিক উত্তর দিয়েছেন। সেটা হচ্ছে ব্রুনাই। কোনটা? ব্রুনাই। কোন দেশ? ব্রুনাইয়ের রাজধানী কি? তাহলে লক্ষ্য করেন আমাদের বাংলায় 1204 সালে কি কি হলো? তুর্কি শাসন প্রতিষ্ঠিত হলো, সুলতানি আমল প্রতিষ্ঠিত হলো, মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলো, খলজি শাসন প্রতিষ্ঠিত হলো। আর সবগুলো শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতাই একজন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কাকে পরাজিত করে? লক্ষণ সেন। লক্ষণ সেনকে পরাজিত করে। লক্ষণ সেনের দরবারটা যেন কোথায় ছিল? কালকের পড়াইছি, মনে আছে? নবদ্বীপ বা নদিয়া। রাজধানী কোথায় ছিল? নবদ্বীপ বা নদিয়া। নদিয়া ছিল। কালকের পড়াইছিলাম না? নদিয়া ছিল। ওকে, তাহলে ওই নদিয়ায় আমাদের এখানে প্রথম মুসলিম শাসনটা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আমাদের এরিয়ার ভিতরে নদিয়ায়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসে, ওটা যখন কাটছে যেই সালে, ওই সাল পর্যন্ত আসলে বলবো না। হ্যাঁ, এখন এটা শেষ করি, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন বাংলায় সুলতানি আমল গেল, বাংলায় স্বাধীন সুলতানি আমল লিখেন। বাংলায় স্বাধীন সুলতানি আমল, স্বাধীন সুলতানি আমল। বাংলায় স্বাধীন সুলতানি আমল বা
আমরা বলতে পারি স্বাধীন মুসলিম শাসন। কি বলতে পারি? স্বাধীন মুসলিম শাসন বলতে পারি, মুসলিম শাসন বলতে পারি। ওকে, মুসলিম শাসন বলতে পারি। আমরা 1 নাম্বার দিয়ে লিখেন ফখরুদ্দিন মোবারক শাহ। কি নাম? ফখরুদ্দিন মোবারক শাহ। অনলাইনে যারা আছেন আপনারা বুঝতেছেন তো? মোবারক শাহ মিস করেন না, ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কাল ক্লাস নিয়েছি। ওকে, ফখরুদ্দিন মোবারক শাহ। প্রথম পয়েন্ট দিয়ে লিখেন 1338 সালে। কত সালে? 1338 সালে সোনারগাঁয়ের শাসনকর্তা। কোথার? সোনারগাঁ। সোনারগাঁয়ের শাসনকর্তা বাহরাম খান। বাহরাম খান এর বর্মরক্ষী। কি নাম? বর্মরক্ষী। বর্মরক্ষী শব্দের অর্থ কি বলেন তো? দেহরক্ষী। দেহরক্ষী, বডিগার্ড, দেহরক্ষী। ফখরা। কি নাম? ফখরা। তাকে হত্যা করে বাংলায় স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করেন। স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করেন। তাহলে বাংলায় স্বাধীন সুলতানি আমল কে প্রতিষ্ঠা করেন? ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ। এবং 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 ফখরুদ্দিন মোবারক শাহ নাম ধারণ করেন। ফখরুদ্দিন মোবারক শাহ নাম ধারণ করেন। মোবারক শাহ নাম ধারণ করেন। ক্ষমতা পাইলে সবাই মোটামুটি একটু আপডেট হয়, মাশাআল্লাহ। তাহলে আগে ছিল একজনের চাকর, দেহরক্ষী, নাম ছিল কি? ফখরা। নাম ছিল কি? ফখরা। এখন নিজেই স্বাধীন সুলতান হয়ে গেছে, কে কারে ইয়া করে। হ্যাঁ, নামটাও আপডেট হয়ে গেছে, ফখরা থেকে কি হয়ে গেল? ফখরুদ্দিন মোবারক শাহ হয়ে গেল। তাহলে বাংলায় স্বাধীন সুলতানি আমল কে প্রতিষ্ঠা করলেন? ফখরুদ্দিন মোবারক শাহ। এখন যদি প্রশ্ন আসে বাংলার কোন জায়গা প্রথম স্বাধীন হয়? অবশ্যই সোনারগাঁও। কোন জায়গা? সোনারগাঁও। আবার যদি প্রশ্ন আসে স্বাধীন সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায়? অবশ্যই সোনারগাঁয়। কোথায় ছিল? সোনারগাঁয়। এটা পারবো কিনা? কত সালে বাংলায় স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠিত হয়? 1338 সালে। মন থাকবে? ওকে, জি। অনেক ছিল, লাগবে না। না, ওই শুধু সুলতানি, দিল্লির অধীনে। কিসের অধীনে? না, এইটা ছিল দিল্লির অধীনে। এই যে আপনার কি বলে বাহরাম খান অধীনে ছিল। ওনাকে হত্যা করে নিজেই এবার স্বাধীনতা ঘোষণা করছে। আমি এখন আর দিল্লির অধীনে থাকবো না, নিজেই স্বাধীন, পারলে আইসা আমার কাছ থেকে নেই। তখন থেকে দুইটা শাসন আমল হয়ে গেল ভারতবর্ষে। একটা হচ্ছে দিল্লি কেন্দ্রিক, একটা হচ্ছে মূল হচ্ছে দিল্লি কেন্দ্রিক। মূল কোনটা? মোহাম্মদ ঘুরি। কত সালে?
1192 সালে ওই মুহাম্মদ ঘুরি তার জামাতার কাছে ভারতের ক্ষমতা দিয়ে গেল। জামাতার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। আর একজন সেনাপতি ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তাকে বলল তুমি কুতুবউদ্দিন আইবেকের অধীনে থেকে ও যা বলে তাই করবা, আমি কুতুবউদ্দিন আইবেককে বলবো। তো ওই কুতুবউদ্দিন আইবেক যেহেতু দিল্লির, ইখতিয়ার উদ্দিনও দিল্লির অধীনে বা কুতুবের অধীনে, ওই কুতুবের অধীনে থেকে 1204 সালে তিনি বাংলায় এসে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছেন। তাহলে দিল্লির অধীনে, কিসের অধীনে? দিল্লির অধীনে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে নাম ধারণ করলো। এই ফখরউদ্দিন মোবারক শাহের সময় কিন্তু এর কিছুদিন পর 1300 পরের পয়েন্ট দিয়ে লেখেন 1345 মতান্তরে 46 সালে মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা বাংলায় আগমন করেন। ইবনে বতুতা বাংলায় আসেন। ইবনে বতুতা বাংলায় আসেন। তাহলে ইবনে বতুতা কার শাসন আমলে বাংলায় আগমন করেন? ফখরউদ্দিন মোবারক শাহ আমলে বাংলায় আগমন করেন। এই ফখরউদ্দিন মোবারক শাহের সময় যখন আসেন, তাহলে ইবনে বতুতা বাংলার কোন জায়গাটা ভ্রমণ করবেন? অবশ্যই সোনারগাঁও ভ্রমণ করবেন। পারবো কিনা এটা? আচ্ছা, ইবনে বতুতা একটা গ্রন্থ লিখেছেন। গ্রন্থের নাম কিতাবুর রেহেলা। কি নাম? কিতাবুর রেহেলা। ভ্রমণ কাহিনী। হ্যাঁ, কিতাবুর রেহেলা। এই গ্রন্থটা কে লিখেছেন? ইবনে বতুতা। এই ইবনে বতুতা যে গ্রন্থটা লিখবেন, তাহলে ওই গ্রন্থে বাংলার কোন জায়গার বর্ণনা থাকবে? সোনারগাঁয়ের বর্তমান নাম সোনারগাঁই আছে। তোমার আসক্ত, আইডির নাম তোমার আসক্ত। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি বলছি? তোমার আসক্ত জিজ্ঞাসা করছেন এটা কোন সোনারগাঁও? বর্তমান নাম কি? সোনারগাঁয়ের বর্তমান নাম সোনারগাঁওই আছে, পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। কি নাম? তাহলে কিতাবুর রেহেলা গ্রন্থে বাংলার কোন জায়গার বর্ণনা থাকবে? সোনারগাঁওয়ের বর্ণনা থাকবে। আর এই গ্রন্থে তিনি বাংলাকে কি বলেছেন? ধন সম্পদপূর্ণ নরক বলেছেন। বাংলাকে ধন সম্পদপূর্ণ নরক বলেছেন। এখানে লিখি ধন সম্পদপূর্ণ নরক বলেছেন। আপনারা অনলাইনে যারা ফ্রি ক্লাসে আছেন, আপনারা বুঝতে পারছেন কিনা বলেন তো? আপনারা বুঝতেছেন কিনা? আপনারা না বুঝলে তো আবার বিপদ, ভর্তি হবেন না, আমার ইনকামও হবে না। এরা ভর্তি হয়ে গেছে, এরা টাকা পয়সা ফেরত পাবে না কিন্তু। হ্যাঁ, তো এরা বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো। ঠিক আছে, তো এখন পর্যন্ত টাকা পয়সা আপনাদের কাছে, তা আপনারা না বুঝলে বললেন। ওকে, কোন যদি প্রশ্ন করছস খবর আছে। ঠিক আছে, টাকা পাইছি, কোনো ইয়া নাই এখন আর। ওকে, আচ্ছা, এইবার প্রাইমারির ভাইবার সময় ফখরউদ্দিন মোবারক শাহ সম্পর্কে অনেক কিছু পড়েছিলাম। ওকে, ঠিক আছে। ওকে, লেখা শেষ? এ পর্যন্ত লেখা শেষ। তাহলে 1 নম্বরে কাকে পড়লাম আমরা? ফখরউদ্দিন মোবারক শাহকে পড়লাম। এরপরে 2 নাম্বার দিয়ে লিখেন শামসুদ্দিন ইলিয়াস শাহ লিখছেন?
স্যার আমি পেইড ব্যাচের, কোনো প্রশ্ন করবি না, টাকা পাইছি আর কোনো প্রশ্ন দিব না, যাদের টাকা পাইনি এবার তাদের উত্তর দিব। ওকে, আমরাও ভর্তি আছি স্যার। যা তাহলে কথাই কইস না, আল্লাহ তোর বিচার করুক। আচ্ছা আচ্ছা, এমনিতে মজা করছি। হ্যাঁ, তা আসেন, যেই না বুঝবেন সেই প্রশ্ন করবেন। হ্যাঁ, একটা প্রশ্ন করছো, নদিয়া কেন ভাগ হয়েছে? নদিয়া ভাগ হয়েছে যখন আমাদের পাকিস্তান ভাগ হয়, তখন এটা তারা ভাগ করেছে কোন প্রেক্ষিতে, ওই আলোচনায় যখন আসবো তখন। ঠিক আছে। ধন সম্পদপূর্ণ নরক আবার কেমন উপাধি? হ্যাঁ, এটাই একটা খুব ভালো উপাধি বলছেন। হ্যাঁ, কে তানজিত প্রশ্ন করেছেন কেমন উপাধি। শোনেন, বাংলাদেশে ধন সম্পদ আছে, বা এই অঞ্চলে ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ আছে, কিন্তু এখানে কোনো শান্তি নেই। আর ওই বেড়া আইছিল কখন জানেন? ওই বেড়া আইছিল হচ্ছে বর্ষার সিজনে। হ্যাঁ, আর কখনকার কথা, ওই সময় কি রাস্তাঘাটে এরকম ভালো ছিল? হ্যাঁ, ওই রাস্তাই পাওয়া যাইতো না। এখন মাঝে মধ্যে দেখেন না, গুগল ম্যাপ দেখতে দেখতে যান, যাই দেখেন রাস্তা নাই, ও কিন্তু ঠিকই নিচ্ছে। হ্যাঁ, তো এরকম রাস্তাই ছিল না। হ্যাঁ, বিল ছিল। আরো যদি বর্ষার সময় হয়, তাহলে পা দিতে মোটামুটি ভালোই লাগে, উঠাইতে আর পারে না, এই পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, তো এরকম শান্তি নেই। আবার যেখানে মোটামুটি একটু রাস্তা আছে, রাস্তা পিচ্ছিল বৃষ্টির কারণে, হ্যাঁ, দেখা যায় হাঁটতেও পারে না, ইয়াও করতে পারে না। তো এই জন্য বলেছেন ধন সম্পদ আছে, কিন্তু এখানে কি নাই? শান্তি নেই। ধন সম্পদপূর্ণ নরক বলেছে। ওকে, ও হ্যাঁ হ্যাঁ, এইটা সঠিক উত্তর হয়েছে। জনি উত্তর দিয়েছেন যে এখন উনি উক্তি করে গেছেন, কি করার আছে। আচ্ছা, এটা একটা ভালো উত্তর করছে। আচ্ছা, এবার আসেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। আমরা কত সাল পর্যন্ত পড়ছিলাম? 1345-46 পর্যন্ত, তাই না? এর আগে 1338 সাল পড়েছি, তাই তো? এর আগে 1204 সাল পড়েছি, এর আগে 1192 সাল পড়েছি। ক্লিয়ার? আচ্ছা, এবার যে সালটা পড়বো সেটা হচ্ছে 1352 সাল। কত সাল? 1352 সালে এই লোকটা কি করলো? 1352 সালে ওই যে একটু আগে সোনারগাঁও পড়লাম, এই সোনারগাঁও তার সাথে যুক্ত করেছে সাতগাঁও, এবং এর সাথে যুক্ত করেছে ফিরোজাবাদ। কি নাম? ফিরোজা কালার নাকি ফিরোজাবাদ। এই তিনটা জায়গা একত্রিত করে তিনি কি করলেন? তিনি সর্বপ্রথম এই অঞ্চলের নামকরণ করেন। এই অঞ্চলের নামকরণ করেন বাঙ্গালা। কি নামকরণ করেন? বাঙ্গালা, বা এটাই বাংলা। এটাই কি? বাংলা। তাহলে সর্বপ্রথম এই অঞ্চলের নামকরণ বাংলা কে করলো? শামসুদ্দিন ইলিয়াস শাহ করলো। কে করলো? শামসুদ্দিন ইলিয়াস শাহ করলো। কত সালে করলো? 1352 সালে করলো। কোন কোন জায়গা নিয়ে করলো? তাহলে যখন এই অঞ্চল বাংলা নামে পরিচিতি লাভ করে, তখন সোনারগাঁও, সাতগাঁও এবং ফিরোজাবাদ এলাকাটা বাংলা নামে পরিচিত লাভ করে। কিন্তু দেখেন তো, এর আগে বাংলা ছিল না। কিন্তু এতক্ষণ যে আমরা বাংলা করলাম, 1204 সালেও তো এই অঞ্চলের নাম বাংলা ছিল না। ছিল, কিন্তু আমরা তো বলছি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বাংলা আসলো কোত্থেকে, তাই না? আবার সোনারগাঁও 1338 সালে তো বাংলা ছিল না। তাহলে ওই সময় আমরা কেন বললাম বাংলা? কারণ পরবর্তীতে বা বর্তমানে আমাদের যে বাংলা অঞ্চল আছে, এর মধ্যে পরবর্তীতে এগুলো চলে এসেছে বলে আমরা একত্রে ওই সময় ওই জায়গাটুকু বাংলা নামে অভিহিত করেছি। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, পরবর্তীতে আসছে তো। সুতরাং বাংলার ভিতরে যতটুকু জমি আছে, ওই জমির ভিতরে 1204 সালে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ কথা বলাটা কি ভুল হবে? হ্যাঁ, আবার 1338 সালে
ওই জমির বর্তমান যে জমি আছে এর মধ্যে সোনারগাঁয়ে 1338 সালে প্রথম কি হয়েছে, স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমরা বাংলা বাংলা বলেছি, কিন্তু প্রকৃতপক্ষে যখন বাংলা, তখন এই বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে প্রকৃতপক্ষে বাংলা নামটা হয় কত সালে? 1352 সালে। কে করলেন? তাহলে প্রকৃতপক্ষে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে হবেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বা শেষ, পরের পয়েন্ট, প্রকৃতপক্ষে তিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান। লেখেন, প্রকৃতপক্ষে তিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান। প্রথম স্বাধীন সুলতান। বোঝা গেল? হ্যাঁ, এবার আমি একটু আপনাদের টেস্ট নেই, দেখি আপনারা পারেন কিনা। নিব? প্রথম প্রশ্ন, ভারতে মুসলিম শাসন কত সালে প্রতিষ্ঠিত হয়? আমি আবার বলি, হ্যাঁ, গোল্লা কিন্তু ভরাট হয়ে গেছে, সুতরাং তাড়াহুড়ো করা যাবে না, ঠিক আছে? তাহলে আবার বলেন, ভারতে কত সালে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? গুড, অনেকেই উত্তর দিয়েছেন 1192 সালে। কত সালে? এবার বলেন, ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ ঘুরি। ভারতে ওই মোহাম্মদ বিন ঘুরি। মোহাম্মদ বিন ঘুরি। কিলামুনে আবার আর একজন লেখছে 1992। আল্লাহ তোর বিচার করুক। আচ্ছা, 1192 সালে। কত সালে? 1192 সালে ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি 1192 সালে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করছেন। ক্লিয়ার? আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন, বাংলায় কত সালে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? 1204 সালে। এবার উত্তর লিয়ে বসেই রয়েছিস না? আচ্ছা, এবার পরের প্রশ্ন, বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ওকে, থ্যাংক ইউ। এবার যদি প্রশ্ন করি, বাংলায় স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা কে? বাংলায় স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা, আমি আবার বলি, বাংলায় স্বাধীন, এই সরি বলার কিছু নাই, হ্যাঁ মরিয়ম আপু, সরি বলার কিছু নাই, এমনিতেই ভুল হতেই পারে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, নাকি? আচ্ছা, এবার বলেন তাহলে, বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা গেল, বাংলায় স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা কে? ফখরুদ্দিন মোবারক শাহ। কি নাম? ফখরুদ্দিন মোবারক শাহ। কত সালে তিনি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? 1338 সালে। বাংলার কোন জায়গায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? সোনারগাঁয়ে। পরের প্রশ্ন, প্রকৃতপক্ষে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? এইবার শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাই না? আচ্ছা, তিনি কত সালে সর্বপ্রথম এই অঞ্চলের নামকরণ করেন বাঙ্গালা? 1352 সালে। অথবা সর্বপ্রথম এই অঞ্চলের নামকরণ বাঙ্গালা কে করেছেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি আবার লিখিত টেস্ট দিব। হ্যাঁ, এখন তো দ্রুত চলে গেলাম। আচ্ছা, এখন দেখেন তো, এই অঞ্চলের নামকরণ করেছেন বাঙ্গালা, তার উপাধিটা কি আমরা শাহ ই বাঙ্গালা দিতে পারি কিনা? কার উপাধি? শাহ ই বাঙ্গালা। শাহ ই বাঙ্গালা। শাহ ই বাঙ্গালা কার উপাধি? উপাধি শাহ ই বাঙ্গালা, শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি। পারবো নাকি পারবো না? পারবো। ওকে ওকে, আমি একটু পরে আপনাদের লিখিত টেস্ট দিব, শূন্য স্থান পূরণ করো, অথবা শুধু সাল বলবো, এই সালে কোন ঘটনা ঘটেছে আপনি লিখেন, ঠিক আছে? এইভাবে ওই
এমসিকিউ পড়ে শর্টকাট মুখস্থ করে কখনো জ্ঞান অর্জন করা যায় না। আগে যে আমরা শর্ট কোশ্চেন উত্তর দিতাম, এমসিকিউ ছিল না, ওইটা কিন্তু ভালো ছিল। এমসিকিউ ছিল না, শুধু কোনো অপশন ছিল না, শুধু প্রশ্ন ছিল, এক কথায় উত্তর দিন, ছিল না? কারণ ওই প্রশ্নটা দেখার পরে আমার টোটাল গল্পটা মাথার ভিতরে ঘুরাইতে হইতো, এরপরে উত্তরটা মাথায় চলে আসতো, এরপরে আমি ওই উত্তরটা লিখতাম। আর এখন আমি কি করি, প্রশ্ন বুঝি আর না বুঝি, আগে অপশন 4টা মাথার ভিতরে লইয়া লই, এর ভিতরে একটা বন্ধু আর 3টাই শত্রু। 3টাই কি শত্রু। অপশন সব পারি, সব অপশন মুখস্থ, কিন্তু প্রশ্ন মনে নেই। পরীক্ষার হলে গিয়ে দেখি 4টাই সঠিক, 4টা অপশনই আমার পরিচিত। বিধি তুমি বলে দাও আমি কার। ওই যে প্রশ্ন বুঝি নাই, অপশন মুখস্থ। আগে প্রশ্ন বুঝেন, প্রশ্ন নিয়ে গবেষণা করেন, উত্তর এমনিতেই চলে আসবে। আর একটা বিষয় লক্ষ্য করেন তো, পরীক্ষার হলে গিয়া প্রশ্ন দেখার সাথে সাথে ওই প্রশ্নের উত্তর মাথায় আসার সাথে সাথে আপনি উত্তরটা কি করেছেন, অপশনটা বরাত করেছেন, ওইটাই উত্তর হয়েছে, নাকি ওই 4টা অপশন দেখে উত্তর দিয়েছেন ওইটা হয়েছে? যেটা প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর মাথায় আসছে ওইটাই আমি দিয়েছি, ওইটাই সঠিক হয়েছে। মনে রাখবেন একটা বিষয়, প্রশ্ন দেখার সাথে সাথে যদি উত্তর মাথায় না আসে, তাহলে ওই 4টে অপশন থেকে অনেক অধিকাংশ সম্ভব না, যেটা দিবেন ওইটাই ভুল হবে, ওইটাই ভুল হবে। কথা কি ক্লিয়ার? এই জন্য অপশন ছাড়া পড়েন, যত অপশন তত জ্বালা। এটা শুধু পরীক্ষার জীবনে না, সাংসারিক জীবনেও অপশন খুঁজবি তো সংসার ভাঙছে। কথা কি বুঝছি? ওকে, মানলে মানতে পারেন, না মানলে আপনাদের মতো চলতে পারেন। বলি আপনাদের ভালো কথা, চেনা চেনা লাগে তবুও চেনা এনে নিলা কেমনে? আচ্ছা বুঝলাম না, হ্যাঁ চেনা চেনা লাগে তবুও চেনা, ঠিক আছে। নীলা, এন এ নীলা, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, নীলা নাম হইল কেমনে? আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্নের 4টি উত্তর দাবিদার। হ্যাঁ, এ পর্যন্ত বুঝছি। শাহ ই বাঙ্গালা কার উপাধি? শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি। ওকে গুড। এবার আসেন 3 নাম্বার দিয়ে একটু লিখি, গিয়াসউদ্দিন আজম শাহ। আপনারা কি বুঝতেছেন? গিয়াসউদ্দিন আজম শাহ, অনলাইনে যারা আছেন আপনারা কি বুঝতেছেন? বঙ্গটা কি চাইনিজ ভাষা? হুম বঙ্গটা কি চাইনিজ ভাষা? হুম যার অর্থ জলভূমি। হুম গিয়াসউদ্দিন আজম শাহ, এই লোকটা একজন কবি ছিলেন। তিনি কি ছিলেন? কবি ছিলেন। তাহলে পরীক্ষায় আসে বাংলার কোন সুলতান একজন কবি ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ একজন কবি ছিলেন। মনে থাকবে, গিয়াসউদ্দিন আজম শাহ একজন কবি ছিলেন। কি একজনে খালি প্রশ্ন করে যাচ্ছেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন আমলে প্রতিষ্ঠিত হয়? ভাইয়া, নালন্দা বিশ্ববিদ্যালয় খ্রিস্টীয় 5ম শতকে, এটা গুপ্ত যুগে, গুপ্ত আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন আমলে? গুপ্ত আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুবর্ণ না কি একটা নাম আছে?
ওই যে কর্ণ সুবর্ণ নাকি যেন একটা নাম আছে। কর্ণ সুবর্ণে? এরকম একটা নাম আছে। আচ্ছা বলেন স্যার, এটা প্রশ্নের উত্তরে ভুল দিতে পারে, উত্তরে ভুল হতেই পারে, তবে নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত আমলে ফার্সিতে কবিতা লিখতেন। আচ্ছা, উম্মে হাফসা তামিমা, থ্যাংক ইউ সঠিক উত্তর দেওয়ার জন্য। সঠিক উত্তরে তারপরে আজমিরা সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিহারে অবস্থিত, কোথায়? বিহারে অবস্থিত, বিহারে অবস্থিত। আচ্ছা, যদি উত্তরে সেন আমল দিয়ে থাকে তাহলে ওটা ভুল দিয়েছে। হ্যাঁ, ওটা কি দিয়েছে? ভুল দিয়েছে। ওকে, এবার আসেন, গিয়াসউদ্দিন আজম শাহ একজন কি ছিলেন? কবি ছিলেন। এবার বলেন তো, পারস্যের কবি হাফিজের সাথে কার পত্র যোগাযোগ হবে? যিনি কবি তার সাথে কবিদের সাথেই যোগাযোগ থাকবে নাকি? তাহলে লেখেন, পারস্যের কবি হাফিজের সাথে, পারস্যের কবি হাফিজের সাথে, হাফিজের সাথে পত্র যোগাযোগ ছিল, পত্র যোগাযোগ ছিল। পত্র যোগাযোগের মাধ্যমে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বকে কি বলা হয়? শিরিন হক বলেছেন, স্যার গুগল কি ভুল উত্তর দেয়? অবশ্যই দেয়। গুগল অবশ্যই ভুল উত্তর দেয়, তবে সঠিক উত্তরও দেয়। কথা কি বুঝছেন কিনা? ওকে, এবার আসেন, পারস্যের কবি হাফিজের সাথে তাহলে কার পত্র যোগাযোগ ছিল? এটাকে বলা হয় পেন ফ্রেন্ড, কলমি বন্ধু। কি বলা হয়? পেন ফ্রেন্ড বা কলমি বন্ধু। আর এখন এসএমএস ফ্রেন্ড। কি ফ্রেন্ড? চিঠি বলা যায় না স্যার, এসএমএস ফ্রেন্ড। ওকে, এরপরে আসেন, তুই বলবি, সমস্যা কি? বলা গেলে যাবে না। আচ্ছা, লেখা শেষ। এরপরে আসেন, এই গিয়াসউদ্দিন আজমকে বাংলার প্রথম কূটনৈতিক শাসক বলা হয়। বাংলার প্রথম কূটনৈতিক শাসক, প্রথম কূটনৈতিক শাসক বলে, প্রথম কূটনৈতিক শাসক বলা হয়, প্রথম কূটনৈতিক শাসক বলা হয়। ফেসবুক ফ্রেন্ড, হ্যাঁ। তাহলে গিয়াসউদ্দিন আজম শাহকে কি বলা হয়? বাংলার প্রথম কূটনৈতিক শাসক বলা হয়। কেন বলা হয়? পরের পয়েন্ট দিয়ে লিখেন, তিনি সর্বপ্রথম চীন দেশে দূত প্রেরণ করেছিলেন। তিনি সর্বপ্রথম চীন দেশে সর্বপ্রথম দূত প্রেরণ করেছিলেন। লেখা শেষ। তুই যেটা লেখছ ওইটাই ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই আছে। তো এইটা ও জায়গায় পাঠান লাগবে, ও জায়গায় অভাব আছে এটার। চলো, ওইটাই তো চিন্তা করছো, মানে সারাক্ষণ খালি এই নিয়েই চিন্তা করস। আচ্ছা, লেখা শেষ। তাহলে উনি কি করেন? রাষ্ট্রদূত প্রেরণ করেন। কি করেন? রাষ্ট্রদূত প্রেরণ করেন। ভালো আর হইলি না তোরা। আচ্ছা, এবার আসেন, তাহলে এই জন্যই তো তাকে কি বলা হয়? বাংলার প্রথম কূটনৈতিক শাসক বলা হয়। ওকে, লেখা শেষ। কূটনৈতিক মানে কি? যারা কূটনামি করে। কি করে? কূটনামি করে, অর্থাৎ এক দেশের সাথে আর এক দেশের যে সম্পর্ক, হ্যাঁ, এই সম্পর্কটাকে বলা হয় কূটনৈতিক সম্পর্ক। কি বলা হয়? কূটনৈতিক সম্পর্ক। আর দুই দেশের মধ্যে যে নিয়ম নীতির মাধ্যমে, যে আদর্শ মেনে সম্পর্ক তৈরি করা হয় তাকে বলা হয় কূটনীতি। তাকে কি বলা হয়? কূটনীতি বলা হয়। ক্লিয়ার? আর যারা ওই নিয়ম নীতিগুলো ফলো করে সম্পর্ক তৈরি করে, যারা, তাদেরকে বলা হয় কূটনীতিবিদ।
তাদেরকে কি বলা হয়? কূটনীতিবিদ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আর এই কূটনীতিবিদদের যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে বলা হয় রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত আর কূটনীতিবিদ একই। কথা কি বুঝছি কিনা? হ্যাঁ, এর অপর নাম কি? রাষ্ট্রদূত। মনে থাকবে? আচ্ছা, ওকে। এরপরে আসেন এই গিয়াসউদ্দিন আজম শাহর সমাধি, এটা পরীক্ষায় আসে। সমাধি কোথায়? সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে। তাহলে পরীক্ষায় আসে কোন সুলতানের সমাধি সোনারগাঁয়ে অবস্থিত? গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। সাউন্ড কি হচ্ছে নাকি হচ্ছে না? সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে। লেখা শেষ এ পর্যন্ত? আচ্ছা, এরপর আসেন 4 নাম্বার। 4 নাম্বার দিয়ে লিখেন, 4 নাম্বার দিয়ে লিখেন, সেটা হচ্ছে রাজা গণেশ। কি নাম? রাজা গণেশ। রাজা গণেশ মুসলিম শাসকদের মধ্যে, মুসলিম শাসকদের মধ্যে একমাত্র হিন্দু রাজা। একমাত্র হিন্দু রাজাকে রাজা গণেশ। এই জন্যই এটা গুরুত্বপূর্ণ, এই জন্যই এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, সাউন্ড ওকে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? ওকে, থ্যাংক ইউ। সবাই আরেকবার একটু শেয়ার করে দেন। রাজা গণেশ মুসলিম শাসকদের মধ্যে একমাত্র কি ছিলেন? হিন্দু শাসক ছিলেন। এরপর আসেন 5 নাম্বার, জালালউদ্দিন মুহাম্মদ শাহ। কি নাম? জালালউদ্দিন মুহাম্মদ শাহ। মুহাম্মদ শাহ, এই জালালউদ্দিন মুহাম্মদ শাহ, অবাক করা বিষয়, রাজা গণেশের পুত্র। কার? রাজা গণেশের পুত্র। রাজা গণেশের পুত্র, ওনার নাম ছিল যদু। কি নাম? যদু ছিল। উনি বাবার মৃত্যুর পরে নিজে মুসলমান হয়ে যায়। আর যারা নও-মুসলিম হয় তারা মাশাআল্লাহ সবকিছু ত্যাগ করে ইসলামটা বা ধর্মটা পালন করার জন্য। আমরা যারা অটো মুসলমান আছি, হ্যাঁ, তারা বাই বর্ণ মুসলমান, দৈরা মুসলমান করায় বানাইয়ে দিছে, হ্যাঁ, হয়ে গেছে। ধর্ম পালন করতেও পারি, নাও করতে পারে, কিন্তু এরা সব কিছু ত্যাগ করে কিসের জন্য? ধর্ম পালন করার জন্য। তুমি এমন ধর্ম পালন করছে যে মুসলিম শাসকদের মধ্যে প্রথম খলিফা উপাধি লাভ করেছেন। প্রথম খলিফা উপাধি লাভ করেছেন। খলিফা উপাধি লাভ করেন। উপাধি লাভ করেন কে? মুহাম্মদ শাহ। আবার তিনি মুদ্রার গায়ে প্রথম কালিমা খোদাই করেন। প্রথম কালিমা খোদাই করেন। কালিমা খোদাই করেন। প্রথম কালিমা খোদাই করেন। বাবার ধর্ম ত্যাগ করে নতুন আর একটা শাহী বংশ প্রতিষ্ঠা করেন। নতুন শাহী বংশ প্রতিষ্ঠা করেন। এটা পরীক্ষায় আসে যে মুসলিম স্বাধীন সুলতানি আমলের নতুন শাহী বংশ কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন। না, দখল করছিল। লেখা শেষ। আচ্ছা, একজনে বলেছেন তার কি এই কোর্স মানে এই ক্লাসগুলো করলে হবে নাকি আলাদা কোর্স করতে হবে? আচ্ছা, আমি বলি, একটা ক্লাস দিয়ে কি কখনো আপনি সব প্রশ্নের কমন পাবেন? কমন পাবেন না। পুরো কোর্স তো আর আপনাকে ফ্রি ক্লাস দেওয়া হবে না, হবে? হবে না। সুতরাং আমি মনে করি কোর্স করে নেওয়া ভালো। কথা বুঝছি কিনা? তাতে আপনারও উপকার হলো, আমারও 2-1 টাকা হলো। কথা বুঝছেন? যেহেতু আপনার সাথে আমার টাকার সম্পর্ক, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোর্স করতে হবে কিনা, আমি কি না বলতে পারি? কথা বলেন, আমি কি না বলতে পারি? কখনো বলবো? এটা বলা আমার উচিত হবে? উচিত হবে না, একদম উচিত হবে না। এখন প্রথম কথা হচ্ছে, আপনি যদি বাসায় একা একা পড়ে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, আমি এটা সবচেয়ে বেশি সাপোর্ট করব। কিন্তু যদি না পারেন, তাহলে আমাদের সহায়তা নিতে পারেন। আমার কথা কি বুঝছেন কিনা? তাহলে আমাদের সহায়তা নিতে পারেন। ওকে, এরপরে আসেন, নতুন শাহী বংশ প্রতিষ্ঠা করলো কে? জালালউদ্দিন মুহাম্মদ শাহ। এরপরে আসেন 6 নাম্বার। 6 নাম্বার, আল্লাহ তোর বিচার করো। 6 নাম্বার, কত নাম্বার? 6 নাম্বার দিয়ে লেখেন আলাউদ্দিন হোসেন শাহ। কি নাম? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। লেখা শেষ। আচ্ছা, আলাউদ্দিন। হাতিকে বলছে স্যার ঠান্ডা মাথায় ভালোই মজা করতে পারে। আমি মজা করলাম কই? টাকা পাইলে না হয় মজা লাগতো, তাই না? টাকা তো এখনো পাই নাই ভাই, তাহলে মজা পাইলাম কই আর করলাম কই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আতিকা। আচ্ছা, এবার আসেন কি বললাম? আলাউদ্দিন হোসেন শাহ। এই আলাউদ্দিন হোসেন শাহ প্রকৃতপক্ষে সমগ্র বাংলাকে প্রথম একত্রিত করেন। তাহলে আলাউদ্দিন হোসেন শাহ প্রকৃতপক্ষে সমগ্র বাংলাকে কি করেন? প্রথম একত্রিত করেন। লক্ষ্য করেন, প্রথমত আমাদের শামসুদ্দিন ইলিয়াস শাহ 3টা জায়গা নিয়ে বাংলা নামকরণ করলো, তাহলে বাংলা ছোট ছিল। প্রকৃতপক্ষে সমগ্র যে বাংলার সীমানাটা আমরা দেখি, এটা প্রথম একত্রিত করেছেন, অর্থাৎ ওই বাংলার সাথে আরো এই সীমানা যুক্ত করে প্রথম সমগ্র বাংলাকে একত্রিত করেছেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। মনে থাকবে, আলাউদ্দিন হোসেন শাহ। আর তার শাসনামলকে মোঘল পূর্ব স্বর্ণযুগ বলে। মোঘল পূর্ব স্বর্ণযুগ বলে। মুঘল পূর্ব স্বর্ণযুগ বলা হয়। মোঘল পূর্ব স্বর্ণযুগ বলে। মোঘল পূর্ব স্বর্ণযুগ বলে। লেখা শেষ? লেখা হলো? একজন বলেছেন স্যার স্পষ্ট ভাষী লোক। সত্যি কথা বলছেন, তুলিকা তুলি।
আমার বিষয়টা হচ্ছে ভাই, আমি এখানে জায়গা জমি বিক্রি করে আপনাকে পড়াতে আসবো না। আমি এখানে আসছি ব্যবসা করার জন্য। কিসের জন্য? আপনি ভর্তি হবেন, আমার ব্যবসা হবে, এই জন্য আমি আসছি। সোজা কথা। কিন্তু কেউ যদি বলে আমি আপনার চাকরি দেওয়ার জন্য আসছি, তাহলে আপনারা ওখানে তো টাকা না দিয়েই ভর্তি হইতে পারেন। দেখান তো কেউ আপনার টাকা না নিয়ে ভর্তি করাবে কিনা। করাবে? তাহলে হ্যাঁ, মেনে নিলাম আপনার শিক্ষিত করার জন্য আমি আইছি, জীবনেও আমি আসিনি। যদি কেউ বলে আপনার সাথে প্রতারণা করতেছে, আমার এই প্রতারণার টাকার দরকার নাই ভাই, আমি ব্যবসা করতে আসছি, আপনি ভর্তি হলে আমার ব্যবসা হবে, কিন্তু পড়াটা কিন্তু আপনাকে ভর্তি হবে। সোজা কথা আমার। এখন আপনি ভর্তি হন বা না হন, ইটস আপ টু ইউ। আপনি ঘরে বসে যদি পারেন আপনি আইসেন না আমার কাছে, কোনো দরকার নাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার কথা কি বুঝছি কিনা? আমি বাপ দাদার জমি জমা বিক্রি করে আইনে এরপরে আমি আপনারে পড়াবো না। আপনি ভর্তি হবেন, আমার ব্যবসা হবে, আমি ব্যবসা করার জন্য আসছি। কথা বুঝছেন? সুতরাং আপনাদের মুখ ওই দিক থেকে বন্ধ যে আপনারা তো ব্যবসা প্রতিষ্ঠান খুলে বলছেন, হ্যাঁ সবাই ব্যবসা করে, আমরাও ব্যবসা করি। আপনি যদি মনে করেন যে না ভর্তি হব না, তাহলে তার ব্যবসা হবে, হয়েন না। আপনি একা একা যদি চাকরি নিতে পারেন নেন, আমি গিয়ে আপনারা মিষ্টি খাওয়াই আসবো, কোনো সমস্যা নেই। তবে যদি একা একা না পারেন, যদি মনে হয় যে আমার গাইডলাইন লাগবে, তাহলে আমরা কষ্ট করে গাইডলাইনটা দিব আপনাকে, আপনি আমাকে কিছু দিবেন না? আপনার পিছনে যে আমরা সময়টা ব্যয় করব, আপনি আমাকে কিছু দিবেন না? দিবেন। আবার দেওয়ার পরে যদি আপনি আশা অনুরূপ না পান, তাহলে আবার গালি দিবেন না? তাও দিবেন। তাও কি করবেন? তাও দিবেন। তাও ব্যবসাটা দিয়ে এরপরে গালি দিয়েন, সমস্যা নেই। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আমার কথা স্পষ্ট। তবে আমি মনে করি আপনারা আমার সমালোচনা করলে আমি নিজেকে শুধরানোর সুযোগ পাবো। কিন্তু আপনারা যদি আমাদের পাম দেন, ওটা আমি ভালো করে বুঝি যে এই পাম দিতেছে, ওইটা আমার দরকার নেই। আপনি যত পারেন আমার সমালোচনা করেন। কথা কি বুঝছেন কিনা? ওকে, তাহলে এবার আসেন। হ্যাঁ, পৃথিবীটা এরকম গিভ অ্যান্ড টেক। তবে তার শাসনামলকে মুঘল পূর্ব স্বর্ণযুগ বলে। আর একটা বিষয় মনে রাখবেন, আপনাকে চাকরি পাওয়াই দিতে হবে এমন দায় আমার ঠেকা পড়ে নাই। এমন দায় আমার ঠেকা পড়ে নাই। স্যার টাকা দিছি, চাকরি পাওয়াই দিবেন না কেন? জীবনেও না। আপনি টাকা দিচ্ছেন, আমার ব্যবসা হয়েছে, কিন্তু পড়াটা আপনারই পড়তে হবে। পড়াটা আপনাকেই পড়তে হবে। পরীক্ষা নামক কিয়ামতের মাঠ আপনাকেই ফেস করতে হবে। প্রশ্নপত্র নামক পুলসিরত আপনাকেই পার হতে হবে। এরপরে পরীক্ষা দেওয়ার পরে জান্নাত বা জাহান্নাম, অর্থাৎ চাকরি পাবেন কি পাবেন না, ওটাও আপনাকে ডিসিশন নিতে হবে। আপনার সাথে আমার সম্পর্ক, টাকা দিচ্ছেন, ভর্তি হয়েছেন, আমি আপনাকে সার্ভিস দিয়ে দিছি, শেষ। আমার কথা কি বুঝছেন? তবে হ্যাঁ, এরপরেও আমরা একটু কষ্ট করব যদি আপনাদের মধ্যে থেকে আমাদের সার্ভিস নিয়ে কেউ ভালো একটা পজিশনে যান, আপনাকে দিয়ে আমি পরবর্তী বছর আরো একটু ব্যবসাটা ভালো করতে পারবো। কথা বুঝেন নাই? বলতে পারবো আমার সার্ভিসটা নিয়ে এই ভাই অমুক জায়গায় আছে, আমারও একটু শান্তি লাগবে, আগামী বছর আমার ব্যবসাটাও আর একটু কি হবে, ভালো হবে। আপনি এখন চিন্তা করে দেখেন, আপনি আমার সেবা গ্রহণ করবেন নাকি করবেন না? কথা ফাইনাল, ডিট ফাইনাল। কথা বুঝছেন? এবার আসেন, তার শাসনামলকে মোগল পূর্ব কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। এই লোকটার কয়েকটা উপাধি আছে। কয়েকটা কি আছে? উপাধি আছে। কি কি উপাধি আছে লক্ষ্য করেন। বাংলার আকবর কি আছে? বাংলার
আকবর। এরপরে তার আর একটা উপাধি আছে কৃষ্ণাবতার। কৃষ্ণাবতার। এরপরে তার আর একটা উপাধি আছে রাখাল বাদশাহ। রাখাল বাদশাহ কিনা কি উপাধি? রাখাল বাদশাহ। এরপরে তার আর একটা উপাধি আছে নৃপতি তিলক। নৃপতি তিলক। এরপরে আর একটা উপাধি আছে, আর একটা উপাধি আছে, সেটা হচ্ছে ওই যে কৃষ্ণাবতার। ও কৃষ্ণাবতার তো লিখছি, রাখাল বাদশাহ, কৃষ্ণাবতার, বাংলার আকবর, নৃপতি তিলক, জগৎ ভূষণ। জগৎ ভূষণ। ভূষণ, জগৎ ভূষণ আর একটা উপাধি আছে জগৎ ভূষণ। আপনারা আর একটা কাজ করবেন, ফ্রি ফ্রি একটা উপদেশ দিয়ে দিই। যখন দেশে বা আন্তর্জাতিকভাবে যেই খবরটা হট টপিকস, তখন ওই চ্যাপ্টারটা, ওই বিষয় পড়ালেখাটা করে নেবেন, গবেষণাটা করে নেবেন। যেমন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দহরম মহরম চলতেছে। বিরোধী দল একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন, সরকারি দল একজনকে মনোনয়ন দিয়েছেন। এখন এই রাষ্ট্রপতির নির্বাচন আয়োজককে, কে আয়োজন করে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার কারা, হ্যাঁ, আবার রাষ্ট্রপতি নির্বাচনে কয়েকজন প্রার্থী হলেই কি হাড্ডাহাড্ডি লড়াই হবে কিনা, তাই না? আবার যারা দলীয়ভাবে মনোনয়ন দিয়েছে, ওই দলের কোন প্রার্থী যদি রাষ্ট্রপতিকে ভোট না দেয় তাহলে কি হতে পারে, অথবা রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতাটা কি আছে, সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে আছে, রাষ্ট্রপতির নির্বাচনটা কিভাবে হয়, সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে আছে, হ্যাঁ, আবার রাষ্ট্রপতির অভিশংসন কত নাম্বার অনুচ্ছেদে হয়, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা সংসদ সদস্য হওয়ার যোগ্যতার সমান, কিন্তু সংসদ সদস্যের বয়স 25 আর রাষ্ট্রপতির বয়স হতে হবে 35। এখন সংসদ সদস্য হওয়ার বাকি শর্তগুলো কি কি, যেগুলো রাষ্ট্রপতির সাথেও সম্পর্কিত, এটা একটু জেনে নিলেন। হ্যাঁ, তাহলে যখন যেই টপিকসটা হট টপিকস আলোচনায় চলে, টপ অফ দ্য টাউন, তখন সেই টপিকসটা আপনি কি করবেন, ভালো করে একটু নিজে নিজে গবেষণা করবেন, বিভিন্ন ভিডিও দেখবেন, হ্যাঁ, ইউটিউবে দেখবেন এই রাষ্ট্রপতির নির্বাচনটা কিভাবে হয়, আমি একটু সার্চ দিয়ে দেখি। আপনারা এগুলো সার্চ দিবেন না, কখনো দিবেন না। আপনারা সার্চ দিবেন, লিংক পেতে চাইলে ইনবক্স করুন। কমন পড়ছে অনেকের, তাই না? হ্যাঁ, জানি তো, মাশাআল্লাহ, অনেকের কমন পড়ছে, অনেকের কমন পড়েছে। ওকে, কৃষ্ণাবতার, রাখাল বাদশাহ, নৃপতি তিলক, জগৎ ভূষণ লেখা শেষ। আমি আজকে আমার ইয়েতে একটা লাইভ দিয়েছি রাষ্ট্রপতি সম্পর্কিত। হ্যাঁ, দেখছো? শেয়ার দিছস? হ্যাঁ হ্যাঁ, খালি দেখছো, শেয়ার তো দাও। তো ফ্রেন্ড না করলে শেয়ার করা যায় না? তুই রিকোয়েস্ট করছিলি? তা তো জানি না। আমার আসলে ফ্রেন্ড লিস্টটা ভরে গেছে, এই জন্য কাউকে আমি অ্যাডও করতে পারি না। এটা হচ্ছে সমস্যা। কারে আনফ্রেন্ড করবো বলতো? স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলে। হ্যাঁ, স্যার এত কিছু মনে রাখেন কিভাবে? আচ্ছা শোনেন, আমার মনের ভিতরে আর কেহ নাই, এই জন্য এগুলো মনে থাকে। কথা বুঝছো? ওকে ওকে, লেখা হয়েছে, ডান। আচ্ছা, ওখানে আমি যেটা আজকের ভিডিওটা নিলাম, এই লিংকে পাবেন, তানভীর আশরাফ। এখানে আপনারা পাবেন ওই রাষ্ট্রপতি সংক্রান্ত আজকের 24 মিনিটের একটা ভিডিও দিয়েছি ওখানে। হ্যাঁ, সংবিধান দেখে দেখে বুঝিয়েছি কোনটা কোন জায়গায় আছে, সেখানে দিয়েছি আমি। ঠিক আছে, ওকে, এবার আসেন, লেখা শেষ এটা। এখন আসেন, এই আলাউদ্দিন হোসেন শাহ আর একটা কাজ করেছেন, পরের পয়েন্ট নিয়ে লিখেন।
চাঁপাইনবাবগঞ্জে গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। ছোট সোনা মসজিদ, এই সোনা মসজিদ একসাথে লেখেন, দেখছেন? ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, বিভিন্ন ভিডিও ওখানে আছে। আব্দুল্লাল সাফি আমি দেখেছি, তো গ্রুপে শেয়ার দিছি, থ্যাংক ইউ। হ্যাঁ, ফেসবুকে সার্চ দিলেই পাবেন। স্যার আপনি হট টপিকস গুলো গুছিয়ে দেন, থ্যাংক ইউ। আমার কাজ গুছিয়ে দেওয়া, আপনাকে আমার কাজ অনেকগুলো তথ্য দিয়ে আপনার মুখস্থ করানো না। আমার কাজটা কি? হ্যাঁ, ধারাবাহিকভাবে জটিল জটিল বিষয়গুলো আলোচনার মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া। ওকে, ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে? নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ, নির্মাণ করেন। এখন এই ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের ছিল? এখানে চাঁপাইয়ের কেউ আছেন? চাঁপাইয়ের থাকলে সারা দেন। মুক্তিযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এটা কোন সেক্টরের মধ্যে ছিল? নাসির স্যার মানিব্যাগ রেখে গেছে, হুশই নাই। ওই যে বিদ্যুৎ নিয়ে গেল কার বাসায় জানো, এই জন্য আর হুশ নাই, রেখে চলে গেছে। হ্যাঁ, 7 নাম্বার সেক্টরে ছিল। কত নাম্বার? এই 7 নাম্বার সেক্টরে একজন বীর শ্রেষ্ঠ শহীদ হয়েছেন। বীর শ্রেষ্ঠ শহীদ হয়েছেন, সেই বীর শ্রেষ্ঠের নাম কি? এই সোনা মসজিদ প্রাঙ্গণে তার সমাধি রয়েছে। আপনার বাসা চাঁপাইনবাবগঞ্জে 7 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার সেক্টরে ছিল, 7 নং সেক্টরে ছিল। তাহলে এবার বলেন তো, এই ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে একজন বীর শ্রেষ্ঠ এর সমাধি রয়েছে, তিনি কে? না 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 না, সবাই উত্তর দিতে থাকেন। থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, বানান ভুল হতে পারে। ছোট টয়কার আছে ছোটতে। হ্যাঁ, এই যে আছে আছে, দিছি ভাই। ভাই আমার বানান আপনারা ইয়া করে নিয়েন, সাইরে নিয়েন, আগেই ক্ষমা চেয়ে নিলাম। হতে পারে, এই জন্যই নাসির স্যার আছে। কি 7 আপ না 7 নং হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রুহুল আমিন না, জাহাঙ্গীর, সোনিয়া বিশ্বাস, তোরটা একবার পড়লাম তো, খালি নজর কাটতে চাই, চিন্তা কর। জাহাঙ্গীর, হ্যাঁ, মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি রয়েছে। যারা জানেন না লিখে নেন। এই মসজিদ প্রাঙ্গণে, এই মসজিদ প্রাঙ্গণে, এই মসজিদ প্রাঙ্গণে কি রয়েছে? বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন লিখবেন আগে, ক্যাপ্টেন, একজনই ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের, জাহাঙ্গীর এর সমাধি রয়েছে, এর সমাধি রয়েছে, এর সমাধি রয়েছে। থ্যাংক ইউ। ওরে পাবলিক, বড় ছোট ঠিক আছে। হ্যাঁ, বড়টা বড়, ছোটটা ছোট। হ্যাঁ, মনে থাকবে, বড়টা বড় আর ছোটটা ছোট। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর সমাধি রয়েছে। আচ্ছা, দিস লেখা শেষ।
ফ্রেন্ডে অ্যাকসেপ্ট করবেন না স্যারের কাছে লিংক আছে লিংক বানান। ওকে, এরপরে আসেন তার পুত্র। কার পুত্র? আলাউদ্দিন হোসেন শাহের পুত্র। তার পুত্র নুসরত ফারিয়া। কি নাম? নুসরত ফারিয়া না, নুসরত শাহ। কি নাম? নুসরত শাহ। তার পুত্র নুসরত শাহ গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন। গৌড়ের বড় সোনা মসজিদ, বড় সোনা মসজিদ নির্মাণ করেন। বড় সোনা মসজিদ নির্মাণ করেন। নুসরত শাহ বড় সোনা মসজিদ নির্মাণ করেন। লেখা শেষ। বড় সোনা মসজিদ নির্মাণ করেন। এখন পরীক্ষার হলে ভুলে যায় কাঠটা ছোট কাঠটা বড়। কি? মসজিদ। কি? মসজিদ। মনে রাখবেন বাবেরটা ছোট আর ছেলেরটা বড়। আবার চোখ বন্ধ কর, এবার কল্পনা কর বাপেরটা কি? বাপেরটা ছোট ছেলেরটা বড়। মাশাআল্লাহ। কি? মসজিদ। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, মনে থেকে যায়। এই আপনাদের মন থাকবে? স্যার মনে হয় নুসরত ফারিয়ার ফ্যান। না, নুসরত ফারিয়ার ফ্যান না, সবাইরই তো ভাল লাগে। নুসরত ফারিয়া কেন? আচ্ছা, সবাইরই তো ভাল লাগে। আচ্ছা, এবার আসেন, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন। কই আপনারা শেয়ার টেয়ার দিবেন না নাকি? শেয়ার দেন না কেন? হ্যাঁ, তো গেল। এরপরে আসেন, এরপরে আমরা যেটা দেখব, নুসরত শাহ গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন। এরপরে কত নাম্বার হবে? 7 নাম্বার নাকি? 7 নাম্বার দিয়ে লিখেন। 7 নাম্বার দিয়ে লিখেন, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এর আগে বড় সোনা মসজিদ ভারতের ওই পারে অবস্থিত। হ্যাঁ, শেয়ার দিয়েছি। থ্যাংক ইউ আখি মল্লিক শেয়ার দেওয়ার জন্য। এরপরে আব্দুর রহিম কি লিখছে, কি দিছে এগুলো? গোল গোল এগুলো মিষ্টি নাকি? 3টা নারিকেলের ডিব্বা, 4টা মিষ্টি নাকি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ জাস্ট লিখে রাখবেন, উনি শেষ। উনি কি? উনি হচ্ছেন শেষ স্বাধীন সুলতান। শেষ স্বাধীন সুলতান। শেষ স্বাধীন সুলতান। শেষ স্বাধীন সুলতান কেন শেষ হইল? লেখেন 1538 সালে। কত সালে? 1538 সালে। লাস্টে কিন্তু মজা রেখে দিছি, ক্লাস ছেড়ে কেউ যায়েন না, যারা গেছে যাক। লাস্টে কিন্তু মজা রেখে দিছি। 1538 সালে আফগান শাসক, কি নাম? আফগান শাসক শের শাহের কাছে। কার কাছে? শের শাহ। আফগান শাসক শের শাহ তাকে হত্যা করে, কাকে? তাকে হত্যা করে
বাংলায় আফগান শাসন প্রতিষ্ঠা করেন। কোথায়? বাংলায় আফগান শাসন প্রতিষ্ঠা করেন। আফগান শাসন প্রতিষ্ঠা করেন। আফগান শাসন প্রতিষ্ঠা করেন। বাংলায় আফগান শাসন প্রতিষ্ঠা করেন। আফগান শাসন প্রতিষ্ঠা করেন। নুসরাত শাহ মেয়ে হবে না? আমিও সন্দেহান আছি, আমি সরাসরি দেখি নাই তো, ছেলে না মেয়ে জানি না, তবে বইতে পাইছি তার ছেলে। কথা বুঝছেন? পুত্র, হ্যাঁ পুত্র মানে তো ছেলেই নাকি? লেখাই আছে, নাম লেখা। পুত্র মানে কি? কোনো বিষয় না, নাম লেখা। পুত্র মানে কি? ছেলে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ অবশ্যই ক্লাসের শেষে তবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে তাহলে এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে হত্যা করে কে? শের শাহ। কত সালে? 1538 সালে। আর এই শের শাহ বাংলায় কোন শাসন প্রতিষ্ঠা করেন? তাহলে বাংলায় আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে? শের শাহ। কি নাম? শের শাহ। কথা কি ক্লিয়ার? মনে থাকবে? গেল। তাহলে এখন আমরা এতক্ষণ যা যা পড়ছি আমি আবার একবার একটু জাস্ট রিক্যাপসুলেট করি, আপনারা জাস্ট একটু দেখেন, ঠিক আছে? প্রথমত লক্ষ্য করেন, 1 নম্বরে আমি বলেছি 1192 সাল। কত সাল? 1192 সালে। এই 1192 সালে মুহাম্মদ ঘুরি, উনি গজনির সুলতান ছিলেন বা আফগানিস্তানের সুলতান ছিলেন। এই গজনির সুলতান আফগানিস্তান থেকে তিনি এসে পৃথ্বীরাজ চৌহানকে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। কত সালে? 1192 সালে। ওখান থেকে 2 নম্বরে আমরা পড়েছি 1204 সাল। কত সাল? 1204 সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি দিল্লির অধীনে থেকে বাংলায় এসে লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করে এবং বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। ক্লিয়ার? ওকে, এরপরে আসেন 3 নাম্বার। 3 নাম্বার যে সালটা পড়েছি সেটা হচ্ছে 1338 সাল। কত সাল? এই 1338 সালে আর একজন শাসক ফকরা সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করে তার মনিব বাহরাম খানকে হত্যা করে। তিনি ফখরুদ্দিন মোবারক শাহ নাম ধারণ করে বাংলার জমিনে প্রথম স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করেন। তবে সর্বপ্রথম 1352 সালে, কত সালে? 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ, কি নাম? শামসুদ্দিন ইলিয়াস শাহ এই অঞ্চলের নামকরণ করেন বাংলা। এই জন্য প্রকৃতপক্ষে তিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান। কথা কি ক্লিয়ার কিনা? এরপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে 1538 সালে। কত সালে? 1538 সালে গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে শের শাহ হত্যা করে স্বাধীন সুলতানি আমলের অবসান ঘটায় এবং বাংলায় আফগান শাসন প্রতিষ্ঠা করে। দেখেন তো, এতটুকু সিকোয়েন্স যদি আমার থাকে, এর ভিতরের যে তথ্যগুলো আছে কে কি করছে বাকিগুলো আমি পারবো না? কিন্তু আমি তো জানি না যে কার পরে ধারাবাহিকভাবে কে আসবে, কাকে পড়বো, এটাই তো আমি জানি না। তাহলে আমার কি সাল মনে থাকবে, আবার কি ঘটনা মনে থাকবে, আর কি হবে আমি নিজেই জানি না। এরপরে আমাদের যে গাইডগুলো আছে, কোন গাইডে দেখবেন ধারাবাহিকভাবে সাজানো গোছানো কোনো লেখা নাই। তাহলে আপনি যদি এটা পড়ে বাসায় বসে পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তবে যদি মনে করেন গাইডলাইন প্রয়োজন আছে, এরকম গাইডলাইন ধারাবাহিকভাবে সাজিয়ে গুছিয়ে আমরা দিয়ে থাকি। তাহলে কি হবে? আমি কি সব তথ্য একটা ক্লাসে দিতে পারবো?
দিতে পারবো না। যেমন এই যে গিয়াসউদ্দিন আজম শাহ, তার সম্পর্কে আরো তথ্য আছে, আমি দেইনি। যেমন তার সময় চীনা পরিব্রাজক মা হুয়াং এখানে আসেন, তার একজন সভাকবি ছিলেন, তার নাম হচ্ছে সন্ধ্যাকর, তার সভাকবির নাম ছিল শাহ মোহাম্মদ সগির। এই শাহ মোহাম্মদ সগিরই সর্বপ্রথম বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যের সূচনা করেন। এই সুলতানের নির্দেশেই তিনি ওই যে ইউসুফ জুলেখা যে গ্রন্থটা আছে ওইটা বাংলায় প্রথম অনুবাদ করেন। তাহলে আরো তথ্য দিলে এখানে অনেক বিস্তর তথ্য দেওয়া যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি একবারে, আমি তথ্য দিলে আপনি একবারে এটা নিতে পারবেন কিনা। আমার কথা কি বুঝছি? তাহলে আমি আপনাকে থোড়া থোড়া ধারাবাহিক ভাবে থোড়া থোড়া ধরিয়ে দিব, বাকি কাজটা আপনাকে বাসায় বসে করতে হবে, বাসায় বসে করতে হবে। আমি আপনাকে ট্র্যাকিংটা দেখাই দিতে পারবো, ওই ট্র্যাক অনুযায়ী বাসায় বসে আপনাকে চলতে হবে। তাহলে আপনার প্রচেষ্টা আর আমাদের প্রচেষ্টা, দুজনার প্রচেষ্টা মিলে সোনায় সোহাগা হবে। দুজনার প্রচেষ্টায় যে তথ্য আমার মনে থাকবে ওখান থেকে কমন করতে পারে, কিন্তু আমার একার প্রচেষ্টায় আপনার কোনো কমন নাও হতে পারে, আপনার প্রচেষ্টায় আপনার কোনো কমন নাও হতে পারে। আমার কথা কি বুঝছেন কিনা? রাগ করলা? রাগ করলা? সেরা জব মেকানিক, ওকে। এতটা ধারণ ক্ষমতা নেই, হ্যাঁ সেটা স্বাভাবিক, কিন্তু পড়তে 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 হবে। ওকে, এখন আসেন আমি এতক্ষণ আপনাদেরকে যা বললাম, যা পড়াইলাম, এখানে আমি 5টা সাল বলেছি ধারাবাহিকভাবে, বলছি কিনা? এখন আপনার কাজ হচ্ছে, যারা অনলাইনে আছেন, 1 নাম্বার লিখে 1192 সাল এভাবে লিখে এরপরে সামনে লিখবেন যে এখানে কি ঘটনা ঘটেছিল, কমেন্টস করে পাঠাবেন। সংক্ষেপে, মুহাম্মদ ঘুরি, ভারতে মুসলিম শাসন, ক্লিয়ার? এটা লিখে পাঠাবেন। এরপরে 1204 সালে কি হয়েছে এটা এভাবে লিখে পাঠাবেন। এইটা হচ্ছে আপনার এই শূন্য স্থান। এতে আপনার কি হবে? এতে আপনার পড়াটা মনে থাকবে। কিন্তু এইখানে যদি আমি 4টে অপশন দেই, ওই অপশন দেখে এরপরে আপনি 4টা দেখে এরপরে একটা চুজ করবেন, ওই 3টা আপনার মাথার ভিতরে কিন্তু থেকে যাবে। আমি চাই না ওই 3টা আপনার মাথার ভিতরে যাক, যেটা উত্তর আমার সেটাই মাথার ভিতরে থাকবে। ওকে, তাহলে সময় শুরু। সময় শুরু। সবাই শূন্যস্থান পূরণ করেন। আমি আপনাকে এগুলো লিখে লিখে আবার কিন্তু বর্ণনা করেছি, আপনারাও এভাবে সাজাই নিতে পারেন। ওকে, সাজায় খাতায় সাজায় আবার নিতে পারেন। সামারাইজ চলে যাবি। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও, তাকাইছে লেখা হয়েছে। হ্যাঁ, একই বংশ, একই। ওটা তো ভারতে, আলাউদ্দিন খিলজি ভারতের, দিল্লি দখল করছে। আর ইনি বাংলায় আসছে তো 1204 সালে, আর ওটা হচ্ছে 1200 কত সালে? 90। একই বংশ, খিলজি বংশ। ওটা কি? খিলজি বংশ, একই বংশের কথা বুঝছেন? তাহলে বাংলায় খিলজি বংশ কত সালে? 1204 সালে। আর দিল্লিতে বাংলায় প্রতিষ্ঠাতা ইখতিয়ার উদ্দিন, আর ওইখানে আলাউদ্দিন খিলজি। তাহলে এই ভিতরে আমি যাই নাই কেন জানো? কারণ কতক্ষণ বাংলা কতক্ষণ ভারত এরকম গেলে আরো ধরতে পারবি না। এজন্য আগে বাংলাটা ক্লিয়ার করলাম, এরপর আবার দেখা যাবে আরেক ক্লাসে আমরা ভারতটা ক্লিয়ার করব। কথা বুঝছি কিনা? হ্যাঁ হ্যাঁ, এর আগের ক্লাসে হ্যাঁ দুইটাই পড়াইছিলাম। লিখতে পারছেন? লিখতে পারছেন? 1 নাম্বার ভারতে সুলতানি আমল, 2 নাম্বার বাংলায়, 3 নাম্বার আর পারি না। আচ্ছা, থ্যাংক ইউ। এ পর্যন্ত লিখছেন, আলহামদুলিল্লাহ। আপনারা পারবেন কিনা বলেন? পারবেন কিনা বলেন? পারবেন কিনা বলেন? দ্রুত দ্রুত লিখেন, দ্রুত লিখেন। আরো একটু তথ্য দিয়ে যাও, চলে যাব। আর একটু বিষয় আছে।
এইটাই কিন্তু এতক্ষণ যা পড়ছে আপনার টেস্ট। আপনি এতক্ষণ কি বুঝলেন বা না বুঝলেন, এটাই কিন্তু আপনার টেস্ট। 1192 সালে মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এতক্ষণ যা যা লিখছেন খাতায় সবগুলো আবার উল্টাই পাল্টাই দেখেন, শূন্যস্থান পূরণ করতে হবে। ওকে, শূন্যস্থান পূরণ করতে হবে। পারবো। ওকে, শূন্যস্থান পূরণ করেন, লিখেন দেখি। ওকে, ধীরাজ 1192 মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসন। গুড। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসন করেন। এরপরে 1338 সাল আর লিখেন নাই, লিখেন ইনশাল্লাহ পারবেন। ও সামনে হয় কেন, পারবেন। 1338 সালে কি হয়? ওকে মাশাআল্লাহ, অনেকেই উত্তর দিচ্ছেন। টুম্পারানী দাস লিখেছেন একটা। ওকে, এরপরে মরিয়ম আপু লিখেছেন কয়েকটা। মাশাআল্লাহ, মরিয়ম আপু সবগুলোই লিখছে। এই যে 1192 সালে ভারতে মুসলিম শাসন, 1204 সালে ইখতিয়ার, 1338 সালে স্বাধীন সুলতানি আমল, 1352 সালে বাংলা নামকরণ, 1538 সালে আফগান শাসন প্রতিষ্ঠা। থ্যাংক ইউ মরিয়ম আপু, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঠিক, সবার আগে সম্পূর্ণ উত্তরগুলো দিয়েছে মরিয়ম আপু, সবার আগে সম্পূর্ণ উত্তর দিয়েছেন। এমডি মিজানুদ্দিন, থ্যাংক ইউ। তুলিকা তুলিও সবগুলো উত্তর দিয়েছেন না, দুইটা উত্তর দিয়েছেন, এই দিয়ে চলতেছে। ওকে, তো লিখলে হয়তো পারতাম। ও আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে দেখে নিয়েন। নাতাশা ইসলাম, পরবর্তীতে দেখে নিয়েন। ঠিক আছে, আজকের আমরা ক্লাসটা এ পর্যন্ত রাখবো। এবার বলেন ক্লাসটা কেমন লাগলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যতটুকু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করলাম, আমি খুব দ্রুত পড়াতে পারি না, আমি একটু ধীরে ধীরে পড়াই। কিন্তু যতটুকু পড়াই অতটুকু যেন আপনার মাথার ভিতরে থাকে, এটা চেষ্টা করি। ওকে, তো যদি আপনারা কোর্স করতে চান অবশ্যই আপনারা জব মেডিসিনের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন আশা করি। 1538 সালে আফগান শাসন। ওকে, তো ভালো। ভারতে, ওটা তো ভারতে, বাংলায় বুঝছেন। ভারতে আবার আফগান শাসন। ভালো লেগেছে, পড়া কম হয়ে গেছে আজ। হ্যাঁ, পড়া কম হয়ে গেছে, কিন্তু যতটুকু পড়েছি ততটুকু আমাদের কি মাথায় গেঁথে গেছে আশা করি। থ্যাংক ইউ, ভালোবাসা অবিরাম। শাহ মানে হচ্ছে অধিপতি, এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, অধিপতি। শাহ যুক্ত যত শাসক দেখবেন সব স্বাধীন সুলতানি আমলে। শাহ যুক্ত যত শাসক দেখবেন সব কোন আমলে? স্বাধীন সুলতানি আমলে। একমাত্র শের শাহ বাদে। শের শাহ আফগান শাসক, তাহলে শের শাহ আফগান শাসক, বাকি সব শাহ স্বাধীন সুলতানি আমল। ক্লিয়ার? আর স্বাধীন সুলতানি আমলের একমাত্র শাসক যার নামের শেষে শাহ নাই, সেটা হচ্ছে রাজা গণেশ। রাজা গণেশ। ওকে, থ্যাংক ইউ। ফাইবার জয়েন্ট বাগেরহাট স্যার, আপনি খুব কিউট। মা বা ভালোই লাগে এগুলো। হ্যাঁ, ক্রিম ছাড়া কিউট হতে পারছি, ভালো লাগলো। থ্যাংক ইউ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ক্লাসটি শেষ করছি। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।